নমস্কার, আমি সাঁইথিয়া ওয়েক আপ নাট্য দলের একজন সিনিয়র সদস্য এবং প্রায় শিশু সংলগ্ন থেকে দলটির সঙ্গে আমি জড়িত। এছাড়াও এখনো পর্যন্ত আমাদের দল একাঙ্ক, অন্তরঙ্গ এবং পূর্ণাঙ্গ মিলিয়ে যে 20 থেকে 25টির ওপর প্রযোজনা সম্পন্ন করেছে, তার মধ্যে গর্বের সঙ্গে গোটা 10 থেকে 12টি প্রযোজনাতে আমি অভিনয় করেছি বা কোনোভাবে সবকটি প্রযোজনার সঙ্গেই আমি যুক্ত থাকি। মূলত আমি নাটকগুলির আবহ বা মঞ্চ নির্মাণ করতে ভালোবাসি। এছাড়া বার্ষিক উৎসব এর সময়ে উৎসবকে সাজিয়ে তোলার জন্য যাবতীয় কাজ আমি করে থাকি। আর অভিনয় যেগুলি করেছি তার মধ্যে হলো মৌন, বিষবিনাশী, মিনিরা বলেনি, ম্যান্ডেলার ডাক, বাসাংশী জিন্নানি, একটি অবাস্তব গল্প, ওকে গো, জাদু করি ও অন্য বসন্ত, ইচ্ছামতি, রুহু, মরাচান ইত্যাদি। কিন্তু আমি জানি আপনারা অনেকেই আমাকে চেনেন না, এমনকি আমার নামটুকু পর্যন্ত জানেন না, কারণ আমাদের দলের আরো 40 সদস্যের মধ্যেও আমার নেপথ্যে বা আড়ালে থেকে কাজ করতে পছন্দ করি। আমাদের দলের মোটো হলো আমি নই আমরা। দলের সমস্ত কাজ আমরা সমবেতভাবে মিলেমিশে সম্পন্ন করি, কিন্তু আমাদের দলের মুখ্য হলো আমাদের সম্পাদক বা সভাপতি। কিন্তু আমাদের বিভিন্ন কর্মকাণ্ড যেমন সেমিনার, ওয়ার্কশপ, বার্ষিক উৎসব, নাটক খেলা, অল্প স্বল্প বিকল্প থেকে গভর্নিং বডি মিলিয়ে যে কোনো প্রতিকূল আবহাওয়া ভেদ করেই আমি নিয়মিত উপস্থিতি হই, কারণ আমি দলটিকে ভালোবাসি। এগিয়ে যাওয়ার পেছনে আমাদের অনেকের রক্ত ঘাম ঝরিয়ে আছি। আমি সুব্রত ঘোষ। বীরভূম জুড়ে অসংখ্য দল সম্মানের সঙ্গে নিয়মিত নাট্যচর্চা করে যাচ্ছে। এই সমস্ত নাট্য দলের নাম উঠলেই আমরা হয় দলটিকে সম্পাদক বা নির্দেশকের নামটাই আগে আলোচনা করি, কারণ তারাই হলো দলের মুখ্য। তারাই বিভিন্ন সেমিনার থেকে সম্মান গ্রহণ করেন, ডাক পান। কিন্তু আসলে একটা দল চালাতে গেলে আরো অনেক ডেডিকেটেড নাট্য সৈনিকের প্রয়োজন হয়, যাদের পরিশ্রম ও ভালোবাসা নিয়ে আসলে দলটি দাঁড়িয়ে আছে। আমাদের মতো অগণিত সেসব নাট্য সৈনিকদের মধ্যে একটি দলের তেমনি একজন পুরুষ এবং মহিলা নাট্যকর্মীকে আমরা প্রতিটি পর্বে তুলে নিয়ে আসছি। আমাদের এই নতুন অনুষ্ঠান মেঘে ঢাকা তারা চতুর্দশ পর্বে তুলে নিয়ে এসেছি বোলপুর গণনাট্য উত্তরণের দুজন সম্মানীয় মেঘে ঢাকাদের কথা। এই প্রথম আমরা একটি দলের দুজন পুরুষ নাট্যকর্মীকে তুলে নিয়ে এসেছি। তারা হলেন বোলপুর গণনাট্য উত্তরণের শ্রী রবীন্দ্রনাথ হাজরা এবং শ্রী কাঞ্চন দত্ত। আমি সুব্রত ঘোষ, আজকের পর্ব সঞ্চালনা করব। আপনাদের দুজনের কাছে আমার প্রথম প্রশ্ন হলো, এত কিছু থাকতে নাটকের সময় জড়ালেন কেন? মানে নাটকটাকেই বেছে নিলেন কেন? নমস্কার, আমি বোলপুর গণনাট্য উত্তরণের একজন সামান্য নাট্যকর্মী। প্রশ্নোত্তর শুরু করার আগে প্রথমেই সাঁইথিয়া ওয়েক আপ নাট্যগোষ্ঠীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা এখানে একটা অস্থির সময়ের মধ্য দিয়ে চলেছি। করোনার আবহে প্রায় 8-9 মাস আমরা থিয়েটারের বাইরে। এরই মধ্যে সাঁইথিয়া ওয়েক আপ নাট্যগোষ্ঠী যেভাবে আন্তর্জাতিক অভিনব নাট্যকর্ম পদ্ধতির আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ছোট থেকেই আমি নাটক নিয়েই একটু স্বপ্ন দেখতাম। যখন দাদারা স্টেজে উঠতো, ভাবতাম আমি কবে স্টেজে উঠবো। সেই সময় একদিন সুযোগটাও এসে গেল। দাদাদের তৈরি করা একটা, সম্ভবত বোধহয় বিপন্ন সময় বলে একটি নাটকে ছোট্ট চরিত্রে অভিনয় করার আমার সুযোগ হল। তারপর এইচএস পাশ করলাম। সাহিত্য নিয়ে পড়ার সুবাদে নাটকের প্রতি ভালোবাসা যেন আরো একটু জাঁকিয়ে বসলো। তারপর প্রফেশনাল লাইফে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে নাটক রচনা ও নির্দেশনা, যেমন নিরুপমা সরসজ্জা, পরীক্ষা পাশের মন্ত্র, ডাইনি, মূল্যবোধ, এই সমস্ত নাটকগুলি মঞ্চস্থ করতে করতে নাটক যেন আমার একটা নেশা হয়ে দাঁড়ালো। হয়তো এখনো পেশা করতে পারিনি, কিন্তু নাটক এখন আমার অন্যতম প্রধান নেশা বলতে পারি। এভাবেই নাটককে ভালোবাসা, নাটকের প্রেমে পড়া আর নাটক করা। নাটক কেন, এই প্রশ্নের উত্তরে অবশ্যই আমি বলবো যে নাটকের প্রতি গভীর প্রেম বা অনুরাগ। আর এই নাটকের প্রতি গভীর প্রেম বা অনুরাগ কেন? দেখো, নাটক জীবনের বহু বিচিত্র রূপের এক শক্তিশালী দর্পণ। এমন নিবিড়ভাবে জীবনের প্রত্যক্ষ রূপ আর কোথাও পাওয়া যায় না। মানব জীবনের সংঘাত, উৎকণ্ঠা, কৌতূহল, প্রচ্ছন্নতায় ভরা বর্তমান থেকে ভবিষ্যতের দিকে ধাবিত পরিণামমুখী
চলমান জীবনের যে রূপ নাটকে উপস্থাপিত হয় তার একটা বিশেষ স্বাতন্ত্র্য রয়েছে। নাটক রঙ্গমঞ্চে যেভাবে বিভিন্ন দর্শককে একই স্থানে ঐক্যবদ্ধ করে একটি সামাজিক মনোভাবের অধীন করে রাখে এবং যেভাবে নিকট এবং দূর দেশের নানা শ্রেণীর মানুষের কাছে তার সর্বজনীন আবেদন উপস্থিত করে, তার একটা বড় পরিসর এই নাটকের ক্ষেত্রে রয়েছে। তাছাড়া এই বিশ্বায়নের যুগে নাটক এখনও সেভাবে পণ্যায়িত হয়নি। নাটককে ভালোবাসার এটাও একটা বড় কারণ। আর এই কথা আপনারাও আমার সঙ্গে সঙ্গে একমত হবেন যে দর্শকের সঙ্গে সরাসরি সংস্পর্শে এসে কাজ করতে পারা নাটকের একটা বড় পরম প্রাপ্তি। আর বিভিন্ন চরিত্রের রূপায়ণ করতে পারা অর্থাৎ সৃষ্টি সুখের এমনতর মানসিক তৃপ্তি একমাত্র নাটকেই লভ্য। ধন্যবাদ আপনাদের দুজনকে, যারা প্রকৃত অর্থে নাটক থিয়েটারকে ভালোবাসেন। অভিনয় তথা সাংগঠনিক কাজের কাছে পূর্ণ দায়বদ্ধতা, তাদের উপলব্ধি এমনটাই হওয়া উচিত। আমার পরবর্তী অনিবার্য প্রশ্ন আপনাদের দুজনকে, থিয়েটারের দল হিসেবে বোলপুর গণনাট্য উত্তরণ দলটিকেই নিজের নাট্যদল হিসেবে কেন বেছে নিলেন? অন্ধকার এখন গভীরতর, এসো অন্ধকার সরাই সৃজনে সংগ্রামে। এই আহ্বানের আলোকরেখায় হাঁটতে পারা অত্যন্ত গর্বের এবং আনন্দের, এবং এই আনন্দের অংশীদার আমি হতে পেরেছি বোলপুর গণনাট্য উত্তরণের একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করার সূত্র ধরেই। বোলপুর গণনাট্য উত্তরণ, যার পথ চলা শুরু 1981 সাল থেকে, এটি ভারতীয় গণনাট্য সংঘের একটি শাখা সংগঠন। তার একজন সাধারণ কর্মী হিসাবে গণতান্ত্রিক পরিবেশে নাটকের কাজ করতে পারা আমার কাছে অত্যন্ত গর্বের, এবং তাই অন্য কোথাও না, বোলপুর গণনাট্য উত্তরণেই কাজ করতে আমি বেশি স্বচ্ছন্দ। বোলপুর গণনাট্য উত্তরণের আমি একজন সক্রিয় সদস্য। সুদীর্ঘ 8 বছর আমি দলের সঙ্গে যুক্ত আছি। বর্তমানে বোলপুর তথা বীরভূম জেলার একটি অন্যতম দল বোলপুর গণনাট্য উত্তরণ। 1981 সালে এই দল তৈরি হয়েছে। বহু ঐতিহ্যের সাক্ষী বহন করে এই দল। বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও আজও আমাদের দল স্বমহিমায় উজ্জ্বল। তার প্রমাণ প্রতি বছর নাট্য উৎসবের আয়োজন করা, যেখানে বীরভূম জেলা তথা ভিন জেলারও বিভিন্ন নাট্যদল সেখানে অংশগ্রহণ করে। এই দলের প্রতি আমার একটা মোহ আছে, ভালোবাসা আছে, টান আছে। তার কারণ মূলত দুটো। প্রথমত, সম্পাদক কামদেব গোস্বামীর দক্ষ নেতৃত্ব, এবং দ্বিতীয়ত, যাদের দেখে আমার এই নাট্যপ্রেম, যাদের অভিনয় দেখে এই নাটকে অভিনয় করার ইচ্ছা জাগা, তাদের সান্নিধ্য পাওয়া। এদের মধ্যে প্রথমজন রবীন্দ্রনাথ হাজরা মহাশয়। তিনি শুধু আমার নাটকের শিক্ষাগুরু নন, তিনি আমার স্কুলেরও শিক্ষাগুরু। আর একজন হচ্ছেন বিশিষ্ট নাট্য পরিচালক, নাট্য অভিনেতা সাধন ভট্টাচার্য। এদের সান্নিধ্য পাওয়া আমার জীবনের একটা পরম প্রাপ্তি বলতে পারেন। তাছাড়া আমাদের দলে কোনো ছোট বড় কোনো ভেদাভেদ নেই। যে কেউ আমাদের দলে যেমন আসতে পারে, ঠিক সেরকম ভাবে সে ছোট ওই অভিনেতাই হোক, সে নাট্য পরিচালক হোক, অবলীলায় সে তার নিজের বক্তব্য উপস্থাপন করতে পারে। মানে কাজ করার একটা অবাধ স্বাধীনতা আছে আমাদের দলে। এই জন্যই এই দলের সঙ্গে আমি সুদীর্ঘ 8 বছর আষ্টে পৃষ্ঠে নিজেকে বেঁধে ফেলেছি। ধন্যবাদ আপনাদেরকে। এই সমবেত শিল্প মাধ্যম এভাবেই হয়তো একটা পরিবার হয়ে ওঠে, দলের কর্মীদের এইরকম ভালোবাসা থেকে। এত বছরের একটি দলের কাছে এটাই তো পরম প্রাপ্তি। আমাদের পরবর্তী প্রশ্ন আপনাদের দুজনকে, থিয়েটার থেকে আপনাদের প্রাপ্তি কি কি? মানে আপনাদের নিজস্ব প্রাপ্তির অনুভূতিগুলো যদি আমাদেরকে বলেন একটু। নাটক থেকে প্রাপ্তির কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়
এই বোলপুর গণনাট্য উত্তরণ পরিবারের সদস্যদের হৃদয়ের উষ্ণ ভালোবাসা লাভ এবং অসংখ্য নাট্যকর্মীর শুভকামনা। নাট্য স্বজন ও সুজনদের সহযাত্রী হয়ে পথ চলার সুযোগ লাভ, বহু গুণী মানুষের সংস্পর্শে আসতে পারা এই নাটকের সূত্র ধরেই। এবং এই নাটকই আমাদের মত ও পথকে তুলে ধরার সুযোগ করে দিয়েছে মানুষের কাছে, এবং সেই সূত্রে অসংখ্য নাট্যকর্মী মানুষের যে অফুরন্ত ভালোবাসা পেয়েছি, তা একজন নাট্যকর্মী হিসাবে আমার কাছে সেটা বড় পরম প্রাপ্তি বলে মনে হয়। নাটক থেকে প্রাপ্তি বলতে এ প্রসঙ্গে আমার অজিতেশ বাবুর একটি নানা রঙের দিন নাটকে ওই রজনীকান্ত চট্টোপাধ্যায়ের একটি সংলাপ মনে পড়ছে, যেখানে সে কালীনাথকে বলছে, কালীনাথ আজ আমার কতগুলি করতালি আমি পেয়েছি জানো। তো এখানে বলা ভালো যে একজন নাট্য অভিনেতা নাট্যকর্মীর জীবনে করতালিটা অনেক বড় বেশি প্রাপ্তি। তাছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন সম্মাননা, বিভিন্ন সম্মান পাওয়া, এগুলো তো একজন নাট্যকর্মী বা একজন নাট্য অভিনেতার জীবনে সে পেয়েই থাকে। কিন্তু আমার কাছে নাটক করার সুবাদে আমি সব থেকে যেটাকে প্রাপ্তি বলে মনে করি, সেটা হচ্ছে যখন একটা নাটক মঞ্চস্থ হওয়ার পরে তখন ওই ড্রেসিং রুমে এসে বা মঞ্চের উপরে কোনো অচেনা দর্শকের সঙ্গে হাত মিলিয়ে বলে আমার অভিনয়টা খুব ভালো লাগলো, তখন মনে হয় ওটা জীবনের সব থেকে সেরা প্রাপ্তি। আর তাছাড়া সমালোচনাটাকে আমি সবসময় প্রাপ্তির তালিকাতে রাখি, কারণ আমি মনে করি সমালোচনা ছাড়া কখনোই বৃহৎ সৃষ্টি কখনোই বা সৃজনশীলতা কখনোই প্রকাশ পায় না। তাই সমালোচনাটাকে সবসময় আমি মাথা পেতেই নিই, কারণ সমালোচনা না করে নিজের ভুল ভ্রান্তি এগুলিকে কখনোই ঠিকভাবে রেকগনাইজ করা যায় না, যে আমার ভুলটা কোথায়, হ্যাঁ আমি কোথায় ভুল করেছি সেটা যদি জানতে না পারি, যদি আমি জানতে পারি, তাহলে হয়তো আমি নেক্সট টাইমে হয়তো সেটাকে আমি আরো ভালোভাবে হয়তো সেটাকে আমি মঞ্চে হয়তো উপস্থাপন করতে পারবো। তাই সমালোচনাটাকে আমি সবসময় আমার জীবনের সব থেকে সেরা প্রাপ্তির তালিকাতে রাখি। ধন্যবাদ আপনাদের সুচিন্তিত মতামতের জন্য। আপনাদের দুজনকেই আমার পরবর্তী অনিবার্য প্রশ্ন, থিয়েটার থেকে অপ্রাপ্তিগুলি কি কি? মানে কোনোদিন ভেবে দেখেছেন যে কি কি পেলেন না? নাটক থেকে অপ্রাপ্তি, আমার মনে হয় নাটক থেকে অপ্রাপ্তি বলে আমার কিছু নেই। নাটক থেকে আমি যেমন বহু কিছু পেয়েছি, যেমন শুধু তো সম্মাননা নয়, নাটক থেকে শিক্ষা পাওয়াটা একটা সব থেকে বড় পাওনা, যার মধ্যে দলবদ্ধতা, হ্যাঁ একে অপরের প্রতি নির্ভরশীলতা যেমন জন্মায়, এটা যেমন একটা বড় প্রাপ্তি। অপ্রাপ্তি বলতে যখন কোনো সমালোচনা আমি পাই না নাটক করে, দর্শক কিছু বললো না, হ্যাঁ বা আমার চেনা পরিচিত যারা নাট্যজনরা আছে তারা কিছু বললো না, হ্যাঁ তখন সেটাকে আমার মনে হয় একটা বড় অপ্রাপ্তি। কারণ আমি তো আগেও বললাম যে কখনোই সমালোচনা ছাড়া কখনোই বোধহয় বৃহৎ সৃষ্টি রচিত হতে পারে না। আর একটা আক্ষেপ আছে আমার জীবনে, যে আক্ষেপটা হচ্ছে যে আমি কখনোই সাধারণত আমার দল আমাকে সবসময়তেই একটা বলিষ্ঠ চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছে বারবার, যার জন্য আমি আমার দলের কাছে, আমার নাট্যগুরুদের কাছে সবসময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু সেই রকম কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার, মানে আমার জীবনে একটা স্বপ্ন ছিল যেমন এই সিরাজ দৌলার মতো একটা চরিত্র করবো, কি অরঙ্গজেবের মতো একটা চরিত্র করবো, হ্যাঁ বিশেষ করে এই ঐতিহাসিক চরিত্রগুলি, সেই চরিত্র এখনো পর্যন্ত আমি অভিনয় করার সুযোগ পাইনি, যেটা আমার জীবনে একটা নাট্য জীবনের ক্ষেত্রে একটা অপ্রাপ্তি আমি বলতেই পারেন, বা একটা আক্ষেপও বলা যেতে পারে। এই নাটক সতীন সহ্য করতে পারে না, অর্থাৎ আমি বলতে চাইছি এই প্রসঙ্গে যে নাটকের প্রতি আমার সমর্পণ যতটা, নাটক থেকে প্রাপ্তি আমার ততটাই। অর্থাৎ অপ্রাপ্তির হিসাব করতে গেলে আমায় প্রথম দেখতে হবে যে আমি নাটককে কতটা দিতে পেরেছি, অর্থাৎ অপ্রাপ্তির হিসাবটা আমার নিজের ওপরই নির্ভর করছে। আর ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তির কথা গণনাট্য কর্মী হিসাবে হিসাব নিকাশ করা বাতুলতা মাত্র। যদিও
ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যাবে, কিন্তু এটাই চরম বাস্তব। যদি আমি সেটাকে মনে প্রাণে স্বীকার করতে পারি, তাহলেই গণনাট্যের কর্মী হয়ে উঠতে পারবো, নচেত না। খুব ভালো লাগলো আপনাদের কথা শুনে। আপনাদের দুজনকেই আমার শেষ প্রশ্ন, আগামী প্রজন্ম যারা থিয়েটারে আসতে চায় তাদের প্রতি আপনাদের দুজনের বার্তা কি থাকবে? আগামী প্রজন্ম যারা নাটকে আগ্রহী, তাদের কাছে আমার একটি সবিনয় নিবেদন যে নাটককে ভালোবেসে নাটকে এসো। নাটক দেখা, নাট্য বিষয়ে নিবিড় পড়াশোনা, নাটক শেখা এবং নিরন্তর অভিনয় চর্চার অভ্যাস গড়ে তুলতে পারলেই নাটকের প্রতি প্রেম জন্মাবে। আর তখন নাটককে তুমি ছাড়লেও নাটক তোমায় ছাড়বে না। আগামী প্রজন্মকে নাটকমুখী করে তোলায় বর্তমান নাট্য দলগুলির কাছে একটি সব থেকে একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। কারণ যেভাবে আগামী প্রজন্ম মোবাইল গেমে বুঁদ হয়ে থাকছে, সেখানে আগামী প্রজন্মকে নাট্য আঙিনায় প্রবেশ করানো একটা খুব কঠিন কাজ। আমি আমার ছাত্রছাত্রীদের সবসময়তেই বলি যে নাটক শুধু বিনোদনের বিষয় নয়, নাটক একটা হাতিয়ার, নাটক একটা প্রতিবাদের মাধ্যম, যেখান থেকে শুধু যে আমি নাটক করলাম আর স্টেজ থেকে নেমে গেলাম, করতালি পেলাম, দর্শক আমাকে অভিভূত, তা না। নাটক আমাকে সুসংবদ্ধ হতে শেখায়, নাটক আমাকে দলবদ্ধতার মন্ত্রে উদ্বুদ্ধ করে, নাটক আমাকে কিভাবে দল পরিচালনা করতে হয় তার সাংগঠনিক ক্ষমতা শেখায়। কাজেই নাটক শুধু বিনোদনের বিষয় নয়, নাটক প্রতিবাদের হাতিয়ার, নাটক সত্যি কথা বলতে শেখায়। তাই থিয়েটারের আঙিনায় নবপ্রজন্মকে নিয়ে আসাটা হচ্ছে আমাদের অন্যতম প্রধান কর্তব্য বলা যেতে পারে। কারণ আমরা যারা থিয়েটারটা করি, তারা আমরা দলবদ্ধতা, সংঘবদ্ধতা, নিষ্ঠা, সময়প্রীতি এগুলোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, যেটা এই প্রজন্মের কাছে একদমই আস্ফালন বলা যেতে পারে। কারণ তারা এসবে কোনো কিছুই জানে না। তো আগামী প্রজন্মের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, যে জীবনকে যদি উপভোগ করতে হয় শুধুমাত্র ওই টাকা বা পয়সা বা ইঞ্জিনিয়ার, ডাক্তার এইসবের আবহের বাইরে বেরিয়ে যদি নিজের জীবনকে সঠিকভাবে উপভোগ করতে হয়, তার সেরা ক্ষেত্রটি হচ্ছে নাটকের আঙিনা, যেখানে আমি সব পেতে পারি। আমি টাকা পয়সা হয়তো পাবো না, কিন্তু আমি সম্মান পাবো, আমি পরিচিতি পাবো, আমি মানুষের সাথে মেশার সুযোগ পাবো, আমি মানুষের সাথে কাজ করার সুযোগ পাবো, যেগুলি আমার জীবনের একটা অন্যতম প্রধান পাথেয় হয়ে থাকতে পারে। তাই আগামী প্রজন্মের উদ্দেশ্যে একজন নাট্যকর্মী হিসেবে আমার এই বার্তাই রইবে যে নাটকের আঙিনায় এসো, আনন্দে নাটক করো, কারণ নাটক তোমাকে আনন্দ দিতেই শেখাবে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ এবং থিয়েটার অভিনন্দন আপনাদের দুজনকেই। আপনারা এতক্ষণ শুনলেন বোলপুর গণনাট্য উত্তরণ দলের দুই মেঘে টাকা তারাদের গল্প, সঙ্গে সাহিত্য ঐক্যের পক্ষ থেকে আমি সুব্রত ঘোষ। আপনাদের সবাইকে যারা এই পর্বটি দেখলেন তাদেরকে অভিনন্দন জানাই এবং ভালোবাসা জানাই। প্রতি শনিবার নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। পরের শনিবার দেখা হচ্ছে নতুন একটি দলের নতুন মেঘে টাকা তারাদের নিয়ে। আগামী পর্বে আমাদের দলের কোনো এক মেঘে টাকা তারা সঞ্চালনায়। ধন্যবাদ। জয়তুর থিয়েটার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।